ক্ষমতা হারিয়ে দিশেহারা তৃণমূল। মামাটি মানুষকেই অবিশ্বাস, ভবানীপুরে মমতাকে হারানোর জের, প্রতিশোধ স্পৃহা থেকেই কি তবে এই খুন? শুভেন্দুর আত্মসহায়ক হওয়াতেই কি এই হত্যা? চন্দ্রনাথ রথ খুনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম, হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম, তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। চন্দ্রনাথের এই মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বলে অভিহিত করেছেন শুভেন্দু অধিকারী এবং ভবানীপুরে মমতার পরাজয় এবং তার আত্মসহায়ক হওয়ার কারণেই কি তবে এবার চন্দ্রনাথকে খুন হতে হলো? নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী দেবাশিস। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা কি তবে? কারণ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে এইভাবে রাতারাতি খুন করা হলো এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত মর্মাহত। তিনি বলছেন যে মানসিক দংশনে বিদ্ধ তিনি। দেখো সঞ্চারী, দুটো কন্ডিশন এর কথা উনি বলেছেন। এই দুটো কন্ডিশনই খুব গুরুত্বপূর্ণ এই চন্দ্রকান্ত রথকে খুন করবার ক্ষেত্রে। প্রথম কারণ তিনি বলেছেন যে যেহেতু তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন, একটা কারণ, যেই কারণটা যদি না হতো তাহলে তাকে খুন হতো না। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিল এবং প্রায় গত 6 বছর ধরে এই চন্দ্রনাথ রথ কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছেন বিধানসভা ক্ষেত্রে এবং বাইরে। তিনি প্রায় ছায়াসঙ্গী ছিলেন বলতে পারো, অফিসিয়াল পার্সোনাল। কিন্তু শুভেন্দু অধিকারী নানান ভালো মন্দ, নানান ডকুমেন্টস, নানান তথ্য তাকে শেয়ার করা, তার বিভিন্ন যে প্ল্যানিং থাকতো বা প্রোগ্রামিং থাকতো সেগুলোকে প্রপারলি হ্যান্ডেল করার দায়িত্ব কিন্তু এই মিস্টার রথের ছিল। এটা একদম পরিষ্কার। হয়তো সেই কারণের জন্য তাকে খুন হতে হলো। তার কারণ সঞ্চারে একটাই, যে শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি, মূলত বলা যেতে পারে যে এই যে তৃণমূলের যে 15 বছরের সরকারের পতন, সেই ক্ষেত্রে শুভেন্দু কিন্তু প্রথম থেকেই একটা বিরোধী মুখ এবং কঠিন প্রতিপক্ষ। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেস যখন বিজেপির সমালোচনা করছে, একই রকমভাবে বিজেপির সমালোচনা করবার থেকেও বেশি অনেকটা শুভেন্দু অধিকারীকে টার্গেট পয়েন্টে রাখছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একেবারে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দুকে টার্গেট করা হচ্ছে। কাজেই শুভেন্দুর সঙ্গে অফিসিয়ালি কোল্যাবোরেটেড কোনো ব্যক্তি যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে যুক্ত, অথবা শুভেন্দু অধিকারীর ডান হাত বা বাঁ হাত বা ছায়াসঙ্গী, যাই তুমি বলো না কেন, তাকে খুন যদি করা যায় বা তাকে যদি টার্গেট করা যায়, অপেক্ষাকৃত অনেক বেশি কঠিন নিরাপত্তায় বলয়ে থাকা শুভেন্দু অধিকারীর জন্য একটা থ্রেট হবে। শুভেন্দু অধিকারীকে ভয় দেখানো যাবে, এটা একটা কারণ হতে পারে। এবং সেই জন্য শুভেন্দু অধিকারী বলেছেন যে এই চন্দ্রনাথ রথকে খুন যে করা হয়েছে সেটা তার সহযোগী বা সহকারী বা পিএ বা সর্বসময়কার সঙ্গী ছিলেন বলে তাকে খুন করা হয়েছে। দ্বিতীয় আরেকটা কারণ খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি, সেটা হচ্ছে এই যে ভবানীপুর কেন্দ্র, 29 তারিখে যে ভবানীপুরে ভোট হলো, ভবানীপুর কেন্দ্র কিন্তু এবার ভিভিআইপি কেন্দ্র ছিল এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শাসক দলের নেত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ইকুয়াল কনটেক্সট আমরা দেখতে পেয়েছি এই বিধানসভার ক্ষেত্রে। এখন প্রশ্ন যে এই যে মিস্টার রথ, যে কালকে যিনি মারা গেলেন, যে খুন করা হলো, তিনি ভবানীপুর ইলেকশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি শুভেন্দু অধিকারীর জয়ের পেছনে কতটা তার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল ছিল কিনা, এটা যদি আমরা আরও পরিষ্কার করে জানতে পারি, যেটা কিছু সূত্র বলছে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর ডান হাত হিসাবে বা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত এই মিস্টার রথ, তার একটা বড় ভূমিকা ছিল। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রতিহিংসা থাকতে পারে। কারণ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুধুমাত্র একজন বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর হার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হার কিন্তু অবশ্যই তৃণমূলের কাছে মনোবল সম্পূর্ণভাবে পর্যুদস্ত হওয়ার একটা বিষয়।
এবং যেটা নন্দীগ্রামের ক্ষেত্রে আমরা 2021 বিধানসভায় দেখেছিলাম যে 2000-এর কম ভোটে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও মানে একদম এই লাস্ট নির্বাচনী প্রচারেও 29 তারিখে ভোট হয়েছে, 27 তারিখ সন্ধ্যা পর্যন্ত প্রচার হয়েছে এবং তাতে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হারের কথা উল্লেখ করেছেন। কখনো বলেছেন কম্পালমেন্টাল মুখ্যমন্ত্রী, কখনো বলেছেন হেরে যাওয়া মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বিধানসভা থেকে দাঁড়িয়ে জিতে আসেন, মুখ্যমন্ত্রী হন। কিন্তু এবারের হারের মার্জিন কিন্তু আরও অনেক বেশি, অর্থাৎ প্রায় 15,000-এর কাছাকাছি ভোটে হার। এই হারটাকে তৃণমূল কংগ্রেস কতটা হজম করতে পেরেছে সেটা একটা বড় প্রশ্ন, এবং সেই প্রশ্ন তুলেই শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুরে যদি আমার জিত না হতো এবং এই মিস্টার রথ তিনি যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না হতেন শুভেন্দু অধিকারী, তাহলে হয়তো তাকে খুন হতে হতো না। এটা একদমই বাস্তব, কারণ এই দুটো কারণ বেসিক্যালি উঠে আসছে মূলত যেখানে একজন পলিটিক্সের সঙ্গে যুক্ত না থাকা কোনো ব্যক্তি, সম্প্রতি অতীতে আমরা এই ধরনের অভিজ্ঞতা আমাদের কম বেশ, একেবারে দেবাশিস সঙ্গে থাকার জন্য বলবো, কারণ এই চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর মোড় এবং সেই খুনে কি তৃণমূল জড়িত সেই প্রশ্ন বারবার উঠে আসছে একটাই কারণে, কারণ সিএনএ চন্দ্রনাথের মায়ের বিস্ফোরক মন্তব্য এসেছে। শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল 4 তারিখ পর দিল্লির কোনো বাপ রক্ষা করতে পারবে না, সেটাই দেখিয়ে দিল তাহলে তৃণমূলের সাজানো প্লট মমতাকে হারানোর জন্য প্রতিশোধ দিল। এই মৃত চন্দ্রনাথ রথের মা কি বলছেন আমরা একবার শুনি। চাইছি দোষীরা শাস্তি পাক। আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। 4 তারিখের পর দিল্লির কোনো বাপ রক্ষা করতে পারবে না, এই কথাটা মনে পড়ছে। ঠিক এইরকমই থ্রেট দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে, সেই বাইকটা একবার শুনবো আমরা। তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। দেবাশিস, আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই থ্রেট, মানে একাধিক থ্রেটের মধ্যে এই আরেকটি থ্রেট ছিল 4 তারিখের পর দিল্লির কোন বাপ রক্ষা করতে পারবে তা নাকি দেখে নেবেন তিনি। বলেছিলেন আজকে এই চন্দ্রনাথের মা কাঁদতে কাঁদতে এই কথাই বললেন যে ওরা দেখে নিল। দেখো সঞ্চারী, যে কন্ডিশনের কথা অভিষেক বলছিলেন সেখানে তৃণমূলের জয় পেলে হয়তো তিনি দেখে নিতেন, কিন্তু একটি পরাজিত রাজনৈতিক দল যারা মানুষের কাছে একটা হিউজ ম্যান্ডেট যেটা পেয়ে 2021-এ ক্ষমতায় এসেছিলেন, সেই ম্যান্ডেট কিন্তু তৃণমূল কংগ্রেস এবার পায়নি। এখানে একটা বড় প্রশ্ন যে হারের পরে প্রতিহিংসাকে কার্যকর করবার ক্ষেত্রে এই সাহসী ভূমিকা তৃণমূল কংগ্রেস কোন লেভেলে দেখালো, এটা তদন্তের বিষয়। দেখো, গতকাল পুলিশ আধিকারিক, রাজ্য পুলিশের হাইয়েস্ট অথরিটি তারা এখানে এসেছিলেন, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, তিনি একেবারে ঘটনাস্থল, আমি যখন রাত্রেবেলায় ঘটনাস্থলে উপস্থিত তখন ডিজিপি এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ ঘটনা ঘটার 45 মিনিটের মধ্যে তিনি অন স্পট অর্থাৎ স্পট অফ অকারেন্সে তিনি উপস্থিত হয়েছেন, যেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, এক্স্যাক্টলি সেই স্পট তিনি ভিজিট করেন। ফরেন্সিক ইনভেস্টিগেশন আমরা জেনারেলি দেখে থাকি যে একটু ডিলেড হয়, কিন্তু কালকে আমি যখন ঘটনাস্থলে উপস্থিত, অর্থাৎ ঘটনা ঘটার 1-1.5 ঘন্টার মধ্যে ফরেন্সিক এক্সপেরিমেন্ট একটা প্রাথমিক পর্বে আমাদের সামনে হয়েছে। যে গাড়িটি দিয়ে রাস্তা আটকানো হয়েছিল সেটাকে রীতিমতো
দেখা হয়েছে, ইন্সপেকশন করা হয়েছে, সামনে থেকে তার ছবি তোলা, নাম্বার প্লেট নেওয়া, গাড়ির ভেতরে কি রয়েছে, ফিঙ্গারপ্রিন্টস নেওয়া। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল উদ্ধার হয় গাড়ির মধ্যে থেকে, আমার সামনে থেকেই সে কোল্ড ড্রিঙ্কসের বোতল ফরেন্সিক যারা আধিকারিক ছিলেন তারা বার করেন গাড়ির ভেতর থেকে। ডেফিনেটলি সেখান থেকে ফিঙ্গারপ্রিন্টস কালেক্ট করবার কাজটা হবে বা হয়েছে। স্টিয়ারিং যে গাড়িটা আটকে ছিল রাস্তা সেখানে, অর্থাৎ যে রাস্তা আটকে গাড়িটা তাকে দাঁড় করে এবং পরবর্তীকালে শুট আউটের ঘটনা ঘটে, তার সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। পরবর্তীকালে অপরাধী বা দুষ্কৃতী সন্ত্রাসী যারাই থাক না কেন তাদেরকে গ্রেপ্তার করলে এগুলো একদম প্রপার এভিডেন্স হিসাবে কাজ করবে। 3 রাউন্ড গুলির খোল পাওয়া গিয়েছিল এই সবগুলো। কিন্তু যেটা তুমি প্রশ্ন করছো যে কে করেছে এই কাজটা, এটা শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্লুপ্রিন্ট, বা কালকে আমার যাদের সঙ্গে কথা হয়েছে বিজেপির নবনির্বাচিত যে সমস্ত বিধায়কদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই বলছেন যেটা পরিকল্পিত খুন। দেখো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তার কারণ গাড়িটিকে ব্লক করা আরেকটি গাড়ি দিয়ে, তার নাম্বার প্লেটটা ভুয়ো, যে মোটরসাইকেল করে আততায়ীর এসেছিল সে মোটরসাইকেল তার যে নাম্বার প্লেট সেটা ভুয়ো, মোটরসাইকেলটা বাইরে থেকে কোনো জায়গা থেকে নিয়ে আসা, এই সমস্ত কোইন্সিডেন্স বলছে যে ঘটনাটা পূর্ব পরিকল্পিত। এটা হঠাৎ করে কোনো রাগারাগি বা ঘটনার ফলে খুন নয়, অর্থাৎ সম্পূর্ণ একটা প্রপার ডেকোরেটেড ব্লুপ্রিন্টের এক্সিকিউশন হয়েছে মধ্যমগ্রামের দোহারিয়াতে গতকাল রাতে একেবারে ঠিক 10:30টার কিছুটা পরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই এলাকায় কখনোই এরকম ধরনের ঘটনা ঘটেনি, অর্থাৎ সঞ্চারী এর থেকে প্রমাণিত হয় যে এলাকাটা হাই টেনশন এলাকা বা সেন্সিটিভ এরিয়া এরকমটা কিন্তু নয়। অর্থাৎ সেখানে একটা হাই সেন্সেশন রয়েছে বা উত্তেজনা প্রবণ এলাকা তা কিন্তু না, একেবারে রেসিডেন্সিয়াল ডোমেন। মানুষ খুব শান্তিপ্রিয়, তারা ঘুমোতে চলে যান, রাতের বেলা রাস্তা ফাঁকা থাকে ওই জায়গাটা। কখন চন্দ্রনাথ রথ ফেরেন সেটাকে রীতিমতো প্রপারলি লোকেট করা, গাড়িটাকে লোকেট করা, কোথায় তিনি রয়েছেন সেটাকে লোকেট করা, এবং পরবর্তীকালে গাড়িটাকে আটকে ঠিক যেদিকে চন্দ্রনাথ রয়েছেন সেদিক থেকে ফায়ার হয়েছিল। এটাও বলে রাখি, গাড়ির সামনে যে উইন্ডস্ক্রিন সেখানে কিন্তু কোনো রকম ফায়ার স্পট নেই, অর্থাৎ উইন্ডস্ক্রিন যেটা সামনের যে কাঁচ সেটা সম্পূর্ণ অক্ষত রয়েছে। একেবারে চন্দ্রনাথের কাছাকাছি পৌঁছে কার্যত বলা যেতে পারে কাঁচ আর চন্দ্রনাথের মধ্যে যেটুক ডিস্টেন্স ছিল তার বাইরে থেকে গুলি করা হয়। একদমই দেবাশিস, একটু সঙ্গে থাকার জন্য তোমাকে অনুরোধ জানাবো। অর্জুন সিং এই গোটা বিষয় নিয়ে কি বলেছেন একবার প্রতিক্রিয়া শোনাই। পুরো পলিটিক্যাল অ্যাঙ্গেলে মার্ডার হয়েছে, ফুললি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন। ওরা হজম করতে পারছে না, ওদের সরকার নেই, জিহাদি শক্তি ওদের হাতে আছে। এই জিহাদি শক্তিকে দিয়ে এটা কাজ করানো হয়। এই মার্ডারটা দুটো টাইপের লোক করতে পারে, একটা প্রফেশনাল ক্রিমিনাল, তারা প্রফেশনালি পয়সা নিয়ে খুন করে। দ্বিতীয় যেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করায়, এজেন্সি মানে পুলিশের লোকেদের মধ্যে কিছু লোক, ওদের পেটুয়া লোক আছে, তারা এই ধরনের কাজ করায়। একজন এসপি লেভেলে আছে, একজন তো রিটায়ার হয়েছে। ওটা কোল্ড ব্লাডেড মার্ডার। ওই গুগুর বাসার মধ্যে তো এখনো তৃণমূল ঢুকে আছে। তারপরে তো জানেন একটা গ্রেট রাজীব কুমার তার উপরে মাথায় বসে আছে, তাকে রাজ্যসভা দেওয়া হয়েছে। সব বহুত প্ল্যানিং করে করা হয়েছে। ওখানে একজন সাব ইন্সপেক্টর আছে মধ্যমগ্রামে, ওর ইনভলভমেন্ট আছে কেস। অর্থাৎ একেবারে ট্রেন্ড প্রফেশনাল কিলার দিয়ে খুন করানো হয়েছে, পরিষ্কার জানাচ্ছেন অর্জুন সিং। আমরা ফোন লাইনে কথা বলেছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে শুনবো। হতে পারে কেন এটা হলো, আসলে বিদায় বেলায় যাওয়ার সময় তারা যে রাজনীতিটা করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার পরিবর্তনের ফাঁক মুহূর্তে সেই শূন্য জায়গাটায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপি ঝান্ডা ধরে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করছে, বিজেপির নামে জোর দেওয়া হচ্ছে। তা এখানে এই যে খুনটা করার উদ্দেশ্য হয়তো ভবানীপুর বা যেভাবে পরাজয় ঘটেছে সরকারের পক্ষে, তার সৈনিক হিসেবে অন্তরাল থেকে কাজ করেছেন, অনেক কিছু তিনি পরিচালনা করতেন। এখানে কি কারণে তাকে করা হলো, যেভাবে হত্যা করা হয়েছে দীর্ঘদিন প্ল্যান করেই হয়েছে, তাকে রৈকি করেই করা হয়েছে। এর পিছনে কেন এটা করা হলো তদন্ত করা উচিত, যিনি করুন না কেন। এই খুনের রাজনীতি কখনই কাম্য নয়। আমরা মনে করি আগামী দিন এই অশুভ শক্তিকে ধ্বংস করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বাংলায় শান্তি ফিরে আসবে।
আর সেই শান্তি ফেরার প্রাক্কালে এটা একটা বড় দুর্ঘটনা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং তারপরেই কি এই ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা, এই বিষয়টা নিয়েই থাকবো। দেবাশিসকে বলবো একটু আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবো। একটা ছোট বিরতি, সরাসরি নিউজরুম থেকে দেবাশিস রয়েছেন। দেবাশিসের কাছে প্রশ্ন রাখি একটাই, যে দেবাশিস, এই যে গোটা ঘটনাটা ঘটলো, এটা নতুন সরকারের কাছে কত বড় থ্রেট হতে পারে? দেখো, এখনো তো নতুন সরকার তৈরি হয়নি। সঞ্চারী নতুন শপথ গ্রহণের পর নতুন সরকার তৈরি হবে, এবং তোমার মাথায় থাকবে যে দিল্লি থেকে যে সমস্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসছেন এবং রাজ্যে যে সমস্ত বিজেপি নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু একটা কমিটমেন্ট বারবার করে এসছেন। সেটা হচ্ছে যত রকম ইনসিডেন্ট এর আগে হয়েছে, অর্থাৎ যেখানে অপরাধের বিচার হয়নি, বিচার ব্যবস্থাকে স্থবির করে দেওয়া হয়েছে, নানান রকম কনস্পিরেসি এসছে, তাতে আরজিকর কাণ্ড হতে পারে, একাধিক ঘটনা যার যেটার এখনো পর্যন্ত সলিউশন হয়নি, যে অপরাধী সে শাস্তি পায়নি, এই ঘটনাগুলোর তারা সলিউশন করবে। অর্থাৎ একেবারে গণতান্ত্রিকভাবে বিচার বিভাগীয় পদ্ধতিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে সেগুলো সলিউশন করা হবে প্রথম। সঙ্গে এই যে চন্দ্রনাথ রথের যে মৃত্যু ঘটলো খুব স্বাভাবিকভাবে, এবং উপরন্তু তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাই তুমি বলো না কেন, তার মৃত্যু কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জ নতুন সরকারের কাছে, যে যেখানে অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা। কারণ তোমার মাথায় থাকবে সঞ্চারী, যখন প্রচারে বিজেপির নেতৃত্ব বলে এসছেন যে ভয় আউট ভরসা ইন, যদি সত্যি ভয় আউট ভরসা ইন হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে একজন সরকারি গাড়িতে যাচ্ছেন একজন ভদ্রলোক, যিনি শুভেন্দু অধিকারীর, যিনি রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা ছিলেন এবং নব বিধায়ক, তিনি ডেফিনেটলি দুটো কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন, তার আত্মসহায়ক, তাকে যদি খুন করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি কালকে যখন কথা বলছিলাম, বিজেপি নেতাকর্মীরাও বলছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার মানুষ যারা রয়েছেন ওই এলাকার, অর্থাৎ দোহারিয়ার পেহারাবাগান এলাকায় যে খুন হয়েছে শৈলেন্দ্রনগরে, সেখানকার যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু একই প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়ে। কাজেই নতুন সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে অপরাধীদেরকে খুঁজে বার করা, এবং সেটা যত দ্রুত সম্ভব খুঁজে বার করা। সরকার তৈরি হবে তারপর খুঁজে বার করবে এরকম ব্যাপার নয়, তার আগেই, যেহেতু গতকাল ঘটনা ঘটেছে, প্রায় 24 ঘন্টা কিন্তু পেরিয়ে যাবে, আজকে রাতে 24 ঘন্টা পেরিয়ে যাবে। যত দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে অপরাধীকে গ্রেপ্তার করা যায় সেটা কিন্তু বড় বিষয়, এবং এক্ষেত্রে কিন্তু 3 জনকে আটক করা হয়েছে। যে ইনসিডেন্টাল প্রাইমা ফেসি তার উপর বেস করে 3 জনকে আটক করা হয়েছে, তাদের ইনভেস্টিগেশন করা হবে। পুলিশ মনে করলে তাদেরকে গ্রেপ্তার দেখাতে পারে, তাদেরকে গ্রেপ্তার করে তদন্ত। কারণ দেখো, প্রচুর ক্লু কিন্তু রয়েছে। যে গাড়িটি অপরাধীরা ব্যবহার করেছিল, যেটা দিয়ে ব্লক করা হয়েছিল, সেটাকে পাওয়া গিয়েছে। তার প্রকৃত মালিক যে, তার কাছ পর্যন্ত পুলিশ পৌঁছে গিয়েছে। মোটরসাইকেল তার যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, নাম্বার প্লেট জানতে পারা গিয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা এরকম নয় যে প্রত্যন্তর এলাকা, তা নয়, খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রত্যক্ষদর্শী রয়েছেন। অর্থাৎ এই সমস্ত, অর্থাৎ তদন্তের জন্য যে সমস্ত ইনস্টিংক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোকে যদি একসঙ্গে এক করা যায়, তাহলে কিন্তু এই তদন্ত সমাধান করতে খুব একটা বেগ পেতে হবে না। যেরকমটা গতকালও বিজেপির যারা বিধায়ক রয়েছেন, বর্চনা মজুমদার সহ একাধিক বিজেপি নেত্রী, এমনকি দেখো বিজেপি এই ক্ষেত্রে একটা খুব পজিটিভ একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি যখন রাত্রে এই হাসপাতালে ছিলাম, যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে প্রথমে, বিভা সিটি হসপিটাল, সেখানে কিন্তু আমার কথা হয় ভারতী ঘোষের সঙ্গে। ভারতী ঘোষ প্রাক্তন IPS, এখন বিজেপি নেত্রী। ভারতী ঘোষের নেতৃত্বে, অর্থাৎ ভারতী ঘোষকে এখানে মিডল ম্যান রাখা হয়েছে, যে যাতে তিনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যারা রয়েছেন, আইও রয়েছেন যিনি থাকবেন, বা যিনি এই জেলার এসপির সঙ্গে বা ডিজিপির সঙ্গে, যাতে তিনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন এবং তদন্তের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শেয়ারিংস যদি থাকে সেটা যাতে তিনি শেয়ার করতে পারেন। কাজেই মিডল ম্যান বা মিডল ইনফ্লুয়েন্সার হিসাবে ভারতী ঘোষ, যিনি প্রাক্তন IPS, দীর্ঘদিন রাজ্য পুলিশে কাজ করেছেন, তাকে বিজেপি কিন্তু অলরেডি কালকে ডিপ্লয়েড করেছে, এবং তারই বক্তব্য শুভেন্দু অধিকারী কালকে বলেইছেন হাসপাতালের সামনে দাঁড়িয়ে। কাজে এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে কমিউনিকেশনের কাজটা খুব সুবিধা হবে, এবং এই সুবিধার ফলে, এবং আমি আবারও বলছি যে একদম ঘটনা ঘটার
1 ঘন্টার মধ্যে কিন্তু ডিজিপি সেখানে পৌঁছন। আমরা দেখেছি আইজি, সিআরপিএফের আইজি তার পুরো টিম নিয়ে পৌঁছেছেন, ফরেন্সিক এক্সপার্টিস যারা তারা পৌঁছেছেন, তারা এভিডেন্স কালেক্ট করেছেন। অর্থাৎ এখান থেকে অপরাধীকে খুঁজে বার করা কিন্তু খুব একটা সমস্যা হবে না। একদমই তাই। এবং দেবাশিস, নতুন- একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে থ্রেট দিয়েছিলেন নির্বাচনী প্রচারে বেরিয়ে, তার কথা কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনাথের মা বলেছেন সরাসরি সিএনএর মুখোমুখি হয়ে। এবং সেই দিনকে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কি থ্রেট ছিল তার, আরো একবার রাখি দর্শকদের সামনে, শুনুন। তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এবং আজকে যখন এই ঘটনা ঘটলো, তখন শুভেন্দু অধিকারী বলছেন যে পুলিশের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে, ডিজিপির ওপরেই ভরসা রয়েছে, তার এই গোটা ঘটনার তদন্ত পুলিশের তরফ থেকে করা হবে। আমরা ফোন লাইনে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এবং গোরা চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারা এই গোটা বিষয় নিয়ে কি বলছেন, কিভাবে দেখছেন এই বিষয়কে, শুনুন। হচ্ছে পরাজয়টা মেনে নিতে পারছে না, রাজনীতিটাকে একেবারে মানে সোজা বাংলা কথায় যেটাকে বলে অধ্যবায় বললে অশালীনতার পর্যায়ে, মানে ছোট লোকের পর্যায়ে নামিয়ে দিয়ে গেছে গত 3 দশক ধরে। তার একটা নমুনা খুনের আগেও হয়েছে, রাজনৈতিক কোনো উনি যে সিপিএমের আমলে হয়নি তাও না, তার আগেও হয়েছে। কিন্তু এইভাবে একজন আত্মসহায়কে মেনে দেওয়া, ল্যান্ডস্লাইড ভিক্টরি পরে মানুষের জনাদেশ মেনে না নিয়ে এইভাবে খুন করে ওটা শুভেন্দুবাবুকে একটা সবক শেখাতে যাচ্ছেন যে যাতে মুখ্যমন্ত্রী না হন, এটা অন্য কোনো ব্যাপার আছে। কি করতে চাইছেন আমি জানি না, এবার তো প্রি প্ল্যান যেটা দেখলাম সবটা, আমি তো স্পটে যাইনি কিন্তু দেখি। পার্সোনালি চন্দ্রকে চিনি, আমার সাথে বহুবার দেখা হয়েছে। এই যে মৃত্যুটা, এই যে আকস্মিক মৃত্যুটা এবং যে মৃত্যু না মার্ডার এই যে করা হলো, এটা মানে খুব বড় জায়গা থেকে প্ল্যান রয়েছে করা হলো। এখন তৃণমূল কংগ্রেস চাইছে যে এইখানে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা দাঙ্গা বাঁধাতে চাইছে যে 9 তারিখের মধ্যে। যদি দাঙ্গা বাঁধিয়ে এখানে রাষ্ট্রপতি শাসন টাসন কিছু করার কোনো ইয়ে থাকে, তাহলে আমাদের মমতা ব্যানার্জি উনি আরো আঘাত দেওয়ার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিরাট আনরেস্ট তৈরি করারও চেষ্টা করা হচ্ছে এবং এটা অত্যন্ত প্ল্যান রয়েছে। কারণ আমরা শুনছিলাম প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। অর্থাৎ দেবাশিস, এই যে গোটা ঘটনা ঘটলো এবং সেখানে নির্বাচনের পরেই অর্থাৎ ফল প্রকাশের পর থেকে যে সমস্ত ঘটনা একের পর এক আমরা দেখতে শুরু করলাম এবং তারপর গিয়ে এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের সরাসরি খুন এবং তার ড্রাইভার মানে চালক যিনি ছিলেন তিনি আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে, এই চিত্র অবশ্যই অত্যন্ত হতাশার। দেবাশিস, আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী দেবাশিস চক্রবর্তী। এই মুহূর্তে এখন সময় একেবারেই শেষ, এখানেই শেষ করছে একটা